সুধী দর্শক, মোহনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ভিন্ন মাত্রা আলোচনা অনুষ্ঠানের পক্ষ থেকে আমি নজমুল হক নান্নু আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের এই গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠানের বিষয়বস্তু নির্ধারিত হয়েছে সংসদ এবং গণতন্ত্রের অভিযাত্রা, এর সাথে আইন শৃঙ্খলা পরিস্থিতি, ফ্যামিলি কার্ড এবং বাংলাদেশের রাজনৈতিক বিষয়গুলো নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে। আমাদের এই আলোচনা অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে, এছাড়াও ফেসবুক এবং ইউটিউবেও সরাসরি প্রচারিত হচ্ছে। তাছাড়া আগামীকাল শুক্রবার সকাল 6:50 পুনরায় মোহনা টেলিভিশনের নিজস্ব চ্যানেলে এই অনুষ্ঠানটি প্রচারিত হবে। আজকে আমাদের এই আলোচনা অনুষ্ঠানে দুজন বিশেষজ্ঞ অতিথি যারা আমাদের আমন্ত্রণে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন, আসুন আমরা তাদের সাথে পরিচিত হই। প্রথমেই বিপ্লবী বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু। ধন্যবাদ। তিনি চেয়ারম্যান ভাসানী জনশক্তি পার্টি এবং ভাসানী অনুসারী পরিষদ। স্বাগত এবং আপনাকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। সিনিয়র সাংবাদিক এবং একজন প্রখ্যাত লেখক প্রাবন্ধিক তিনি রাশেদুল হক, আপনাকেও অভিনন্দন এবং আমরা আপনাকে এখানে ধন্যবাদ জানাই। শুধু দর্শক, আজকে যে বিষয়বস্তু আমরা বলেছি এখানে, প্রথমেই আমি শেখ রফিকুল ইসলাম বাবলুকে বলবো যে আপনি একজন অভিজ্ঞ রাজনীতিবিদ। আপনি পাকিস্তান আমল থেকেই আপনাকে আমি চিনি। আপনি তখন থেকেই রাজনীতির সাথে জড়িত ছিলেন, ছাত্র রাজনীতি, এবং মুক্তিযুদ্ধে আপনি আহত হয়েছিলেন, যুদ্ধ করেছেন এবং রণাঙ্গনের মুক্তিযোদ্ধা ছিলেন। তা আপনার অভিজ্ঞতা থেকেই আপনি বলুন যে এই সুদীর্ঘকাল পরে নানা চড়াই উতরাই পেরিয়ে গণতন্ত্রের অভিযাত্রা শুরু হয়েছে। ভোট দিয়ে আমরা একটি সঠিক নির্বাচনের মাধ্যমে একটি সরকার গঠন করেছি। ঠিক সেই সময় বিরোধী দল হিসাবে জামায়াতে ইসলাম, যারা ৭১ সম্পর্কে তো আপনি ভালো জানেন, তারা এই গণতন্ত্রের অভিযাত্রায় সেখানে সহযোগিতা, সংসদীয় রীতিনীতি মেনে চলার পরিবর্তে তারা কি অদ্ভুত কতগুলো কাণ্ড, অদ্ভুত কতগুলো কাজ করছে। আপনি এ বিষয়ে বিশ্লেষণ দিন। ধন্যবাদ। মোহনা টেলিভিশনের অজস্র দর্শক শ্রোতা এবং উপস্থাপক নান্নু ভাই, সহ আলোচক রাশিদুল হক, ধন্যবাদ জানাই সবাইকে। আমি আসলে কালকে রাত্রেই একটা কার্ড দেখলাম, আমার অফিসে পৌঁছে গেছে, আমাকে অফিস থেকে জানানো হলো। তখন রাত্রে 11:30-12টায় এইমাত্র এই আজকে যে 12ই মার্চ, আজকে সংসদ দিবে, নতুন সংসদ। এই সংসদের জন্য আমরা দীর্ঘদিন অপেক্ষা করতেছিলাম, যে সংসদের জন্য গত 17টি বৎসর আমরা ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি, সংগ্রাম করেছি। নানু ভাই আপনি জানেন, আমরা গণতন্ত্র মঞ্চ কি ভূমিকা আমাদের ছিল আপনারা সবাই জানেন। আমার কার্ডটা পাওয়ার পরে আমি খুবই, আমার মনের মধ্যে একটি জিনিস, জুলাই অভ্যুত্থানে আপনি আহত হয়েছিলেন। যে জুলাই অভ্যুত্থানে আহত হয়েছিলাম, 19শে জুলাই আমি গুলি খেয়ে আহত হয়েছিলাম। আমি এটা পরে আনতেছি। তো কার্ড পাওয়ার পর আমি চিন্তা করলাম যে না, আজকের গণতন্ত্রের, এই সংসদীয় গণতন্ত্রের যে নতুন যাত্রা আজকের দিন থেকে শুরু হবে, এখানে আমি উপস্থিত হওয়া মনে করি যে আমার দরকার। আমি যাই। পরে আমি সেখানে উপস্থিত হই। সকাল ঠিক 10টায় আমি উপস্থিত হয়েছি সেখানে। উপস্থিত হওয়ার পর সেখানে এই যে নবযাত্রা শুরু হলো গণতন্ত্রের দীর্ঘ লড়াই সংগ্রামের মধ্য দিয়ে, আমি এই জন্য দেশবাসীকে, দেশের মানুষ অনেক দুঃখ কষ্ট করে লড়াই সংগ্রাম করে আজকের এই দিনটির জন্য আমরা অপেক্ষা করতেছিলাম।
অবশ্যই। আজকের এই দিনটি সত্যি গণতন্ত্রের নবযাত্রা, এবং আমি মনে করি একটি গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য আজকে যে যাত্রাটা শুরু হলো, এই যাত্রাটা আমরা অব্যাহত রাখব এবং গণতন্ত্রকে টেকসই প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার চেষ্টা করব আজকের এই সংসদ অধিবেশনের মধ্য দিয়ে। কিন্তু আমার আজকে প্রথম দিন, আমি যাওয়ার পর অধিবেশন শুরু হয়েছে 11টার পরে। আমাদের কথা ছিল 10টায় হওয়ার কথা, 11টার পরে অধিবেশন শুরু হলো। প্রথমেই সেখানে সভাপতি নির্বাচন করা হয়। খন্দকার মোশাররফ হোসেন, উনি আমার একসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচার ছিলেন, আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, পাশাপাশি আমি শহীদুল্লাহ হলের ছাত্র, তো তখন থেকেই তার সঙ্গে আমার পরিচয়। যাই হোক, উনি সভাপতি নির্বাচিত হলেন। সবার সম্মতিক্রমে উনি সংসদের কার্যক্রম শুরু করলেন। কিন্তু আমি যেটা দেখলাম, আমি খুবই দুঃখ পেয়েছি যে এটা, হ্যাঁ, সংসদীয় রীতিনীতিতে ওয়াকআউট এটা সেটা থাকবে, কিন্তু আজকের এই যাত্রাতে যখনই স্পিকার নির্বাচন করা হলো, ডেপুটি স্পিকার নির্বাচন করা হলো, আমি দেখলাম ওই যে যারা 71-এর সেই দিনগুলোতে যারা আমাদের 30 লক্ষ মানুষের যে রক্তদান, সেই রক্তদানের সময় যারা পাকিস্তানি সেনাবাহিনীকে যারা সহযোগিতা করেছে, এবং এই যে আমার 2 লক্ষ মা বোনের ইজ্জত নিয়ে যারা ছিনিমিনি খেলেছে, যাদের সহযোগিতায় ছিনিমিনি খেলা হয়েছে, সেই দক্ষিণপন্থী গ্রুপটা দেখলাম। আপনি নাম বলুন, তার নাম হচ্ছে জামায়াত ইসলাম। আমি বলতেছি, আমি নিয়ে এসেছি, আপনি কি সরাসরি বলে দিন? আমি সরাসরি বলবো। আমি ভয় পাওয়ার লোক না, আপনি জানেন। তা নয়, কারণ টাইমের একটা ব্যাপার আছে তো। এই দক্ষিণপন্থী জামাত যারা 71 সালে আমাদের এই দেশটাকে তারা এখনো মেনে নিতে পারেনি, সেটা আমি নিয়ে আসছি আপনার সামনে। জি বলুন। তারা দেখলাম এই গণতন্ত্রের নবযাত্রায়, এটা আমাদের আশা ছিল, দেশবাসীর আশা ছিল, আকাঙ্ক্ষা ছিল যে গণতন্ত্রের এই নবযাত্রায় তারা সরকারকে সহযোগিতা করবে। কিন্তু আমি দেখলাম সরকারকে তারা সহযোগিতা করলেন না। তারা কি কাজের মাধ্যমে করলেন না সেটা আগে বলুন। সেটা হলো স্পিকার নির্বাচনের সময় বিএনপি দলীয় সংসদ সদস্যরা হা ভোট দিলেন, উনি ছিলেন, উনি দেখেছেন, কিন্তু তারা হাও দিলেন না, নাও দিলেন না, তারা ভোটদানে বিরত থাকলেন। ঠিক ডেপুটি স্পিকারের বেলায় দেখা গেল তারা হাও দিলেন না, নাও দিলেন না, তারা সেখানে নীরব ভূমিকা পালন করলেন, ভোটদানে বিরত থাকলেন। এটা আমি সত্যি আমার মনে খুব লাড়া দিয়েছে। এবং রাষ্ট্রপতির ভাষণের সময় এই জামাত, এই দক্ষিণপন্থী গ্রুপ, মৌলবাদী শক্তি, আমি দেখলাম রাষ্ট্রপতি ভাষণের সময়, না, আমার মনে হয় যে মৌনতা বা নীরবতা এটা সম্মতির লক্ষণ। মৌনং সমা, এটা সম্মতির লক্ষণ না, এটা বিরোধিতা। সংসদীয় রীতিনীতিতে তারা সেটা করতে পারে, এটা তাদেরই আছে। কিন্তু আজকে প্রথম দিন, এটা আজকে তাদের এই কাজটা করা উচিত হয়নি। এটা কালকে থেকে করুক, পরশু থেকে করুক, কোনো অসুবিধা নেই। ওরা কি ওয়াকআউট করেছিল? রাষ্ট্রপতি ভাষণের সময় তারা ওয়াকআউট করলো এবং বিশ্রী ভাষায় গালাগালি করে তারা আজকে সংসদ থেকে ওয়াকআউট করেছে। উনি ছিলেন আমাদের সহ-আলোচক, উনি ছিলেন, উনি দেখেছেন। কিন্তু আমি আজকে একটা প্রশ্ন করব এই মোহনা টেলিভিশনের মাধ্যমে, যারা ওয়াকআউট করলেন এবং তাদের সঙ্গে সহযোগিতা করলেন, যারা আমাদের সঙ্গে এই গণ অভ্যুত্থানে, 24-এর গণ অভ্যুত্থানে আমাদেরকে, যারা আমাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে, আপনাকে একটু অবগতির জন্য জানাচ্ছি যে ব্রিটেনে আপনার ওখানে আমাদের বাংলাদেশের একজন প্রখ্যাত সাংবাদিক কাজী জাওয়াদ, তিনি লিখেছেন যে পার্লামেন্টের মধ্যে কোনো প্ল্যাকার্ড নিয়ে শো করার এই রীতি বিধান দেয় না, এই বিধান এবং গণতন্ত্র না। আজকে বাংলাদেশে সেটা হয়েছে। আমি সেটা নিয়ে আসছি, আমি খুব তাড়াতাড়ি শেষ করব, ওনার আলোচনা আছে। এই যে ঘটনাটা তারা করলেন, এদের সঙ্গে যোগ দিলেন এদের জোটের এনসিপি, যারা এই গণ অভ্যুত্থানের দাবিদার। আমরা কিন্তু এটা মানি না, গণ অভ্যুত্থানের দাবিদার এনসিপিকে আমরা মানি না। ঠিক আছে, আমি আপনাকে সরাসরি প্রশ্ন করি, কারণ আপনি যে স্টাইলে বলছেন অনেক টাইম লাগবে।
অত টাইম দেওয়া যাবে না। আমার কথাটা হলো কি, যে জামায়াতে ইসলাম একটি কথা বলছেন, সেটি হলো যে আপনি জানেন যে জুলাই সনদ, আপনি যেহেতু ওখানে নেতা ছিলেন, আপনি ওইখানে সদস্য ছিলেন, আপনি ঐকমত্য কমিশনে, যে আমরা সাইন হ্যাঁ আপনারা স্বাক্ষর করেছেন। কিন্তু কথাটা হলো যে তারা বলেছে যে ডেপুটি স্পিকারের, আপনি এটা বলুন যে এইটা তারা গ্রহণ করেনি। এই তো গ্রহণ করেছে ডেপুটি স্পিকার? না, ডেপুটি স্পিকার আসলে আমরা ঐক্যমত কমিশনে যেটা করেছি সেটা বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নেওয়ার একজনকে কথা নিতে হবে, হ্যাঁ। এটা ঠিক, এটা কথা হয়েছিল। কিন্তু বিএনপির বক্তব্য হলো যে আমরা এখনো জুলাই সনদ সংসদে উত্থাপন করি নাই বা করব, এখনই তারা ডেপুটি স্পিকার তারা আগে নির্বাচিত করে ফেললেন। হয়তো বিরোধী দল থেকে একজন দিতেও পারেন পরে যদি জুলাই সনদ পাস হয়। কিন্তু আমি আপনাকে এখানে একটা কথা বলতে চাচ্ছি, জুলাই সনদ আমরা যারা করেছি, দীর্ঘ 8 মাস অক্লান্ত পরিশ্রম করে আমরা সেটা করেছি এবং স্বাক্ষর বিএনপিও স্বাক্ষর করেছে, আমরাও করেছি। আমরা চাই জুলাই সনদ বাস্তবায়ন হোক, আচ্ছা। আইনি ভিত্তি পাক। বিএনপি এটার পক্ষে। হ্যাঁ, বিএনপি যে নোট অফ ডিসেন্টগুলো দিয়েছে বর্তমান সংসদে, সেগুলা আলাপ আলোচনা করে সেটা ঠিক করা যাবে, ঠিক ঠিক করা আছে। না করার মতো কিছু নেই। আচ্ছা, আমরা চাই বিএনপি এটা জুলাই সনদ বাস্তবায়ন করুক এবং আইনি ভিত্তিতে, এটা আমরা চাচ্ছি যেহেতু তারা সংখ্যাগরিষ্ঠ। এবং 31 দফা আমরা এই যে 42টা দল বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলন করেছি সেই হাসিনা পিরিয়ডে, তারা এখনো আমরা আছি সেই জায়গায়। আমরা এই 31 দফা জুলাই সনদ নিয়ে যদি তারা মনে করে যে এটার জন্যই আমরা সংসদে এটা করব না, সেটা ঠিক না। বিএনপি তো বলতেছে, আমি বিএনপির পক্ষে বলতেছি না, আমি তো জিনিসটা এটার পক্ষে। আমার জুলাই সনদ মানে আমি একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখতে চাচ্ছি, অবশ্যই, অবশ্যই। যেটা মানুষকে আমরা বলেছি এই নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য জুলাই সনদকে বাস্তবায়ন করতে হবে, 31 দফা বাস্তবায়ন করতে হবে এবং এই জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে। এবং তারা বলেছে যে এই প্রথম অধিবেশনে সেটা তারা বিল আকারে নিয়ে আসবে, বিল আকারে আনার পর আলোচনা, বিরোধী দল থাকবে, সরকারি দল থাকবে, সেখানে আলাপ আলোচনা করে সেটা ঠিক করে দেবে এবং আমরা আশা করি যে এটা বাস্তবায়ন আপনি হবে। যেটা বলতে চাচ্ছেন সেটা হলো যে গণতান্ত্রিক রীতিনীতি অনুযায়ী, বিশেষ করে সংসদীয় রাজনীতিতে জি এমন কতকগুলো বিষয় আছে যেগুলোকে অবশ্যই মেনে চলতে হয়, জি এবং এই গণতান্ত্রিক রাজনীতি বা সংসদীয় রাজনীতির বিষয়গুলোকে জামায়াতে ইসলাম অনুসরণ করছে না। তাদের বক্তব্য, আচার আচরণ, অন্তত আজকে বডি তাদের ল্যাঙ্গুয়েজ ধৈর্য ধরা উচিত ছিল, এবং আমি মনে তাদের করি। ধৈর্যহীন মানুষ। এমনকি আপনি দেখেছেন যে তাদের নেতা একজন বলেছেন পররাষ্ট্রমন্ত্রীর সমমর্যাদা সম্পন্ন একজন উপদেষ্টাকে তাদের মধ্য থেকে নিয়োগ দিতে হবে। এটা একটা মানে অসম্ভব একটি কথা, হাস্যাস্পদ কথা। আপনাকে ধন্যবাদ, আবার আসবো। আমি এখন সিনিয়র সাংবাদিক। আমি আরো একটু কথা বলবো। কখন বলবেন? পরে বলবেন, পরে বলুন না, এখন বলবেন? এখনই বলতে চাচ্ছি, বলেন। এই যে এই শক্তিটা তারা আজকে গণতন্ত্রের নবসূচনা করতে যাচ্ছি যখন আমরা, এই সময় তারা আমাদেরকে সহযোগিতা করলেন না, আজকে করলেন না। আমি বিএনপি করি না, কিন্তু আজকে তো একটা নতুন দিন আমাদের জন্য আমি মনে করি। তাহলে আজকে তারা এই সহযোগিতা করেন। এরা কিন্তু সবসময় যখন পাকিস্তান সৃষ্টি হয়েছে এই জামাত ইসলাম পাকিস্তানের বিরোধিতা করেছে। 71-এ যখন আমরা বাংলাদেশ বানাতে যাই তারা বাংলাদেশের বিরোধিতা করছেন। এবং সবচেয়ে দুঃখজনক ঘটনা আমি যেটা আপনার সামনে হাজির করতে চাচ্ছি, এই যে মৌলানা আজহার, উনি গত পরশুদিন একটা বক্তব্য দিয়েছেন, হয়তো আপনি জানেন, এটা জানেন। এই আজহার বলেছেন যে 71 মুছে ফেলা হয়েছে 24 করার পরে। আমি বলবো আজকে এই মোহনা টেলিভিশনের মাধ্যমে, 71 আমাদের অস্তিত্ব, 71-কে কেউ মুছতে পারবে না। এই মৌলানা আজহার ফাঁসির কাষ্ঠ থেকে জামাত ইসলাম তাকে সরাই নিয়ে এসে ইউনূস সাহেবের কাছে রিকোয়েস্ট করে, তার ফাঁসি হয়ে গেছিল, সেই ফাঁসির কাষ্ঠ থেকে এসে এখনো 71-এর বিরোধিতা করতেছে। আমি মনে করি যে বর্তমান সরকারকে বলবো যে এই ধরনের লোক যারা 71-কে মানে না, 71-এর অস্তিত্ব মুছে ফেলতে চায়, তাদেরকে আবার যুদ্ধাপরাধীর দায়ে তাদের বিচার করা হোক। আপনাকে ধন্যবাদ। এই আজহার কি বললো না বললো তার উপর ভিত্তি করে বাংলাদেশ চলবে না। আপনাকে ধন্যবাদ, চমৎকার বলেছেন। এখন রাশেদুল হক
আপনার কাছে আমার জানবার বিষয় হলো যে আমাদের এই নতুন সরকার, নতুন প্রধানমন্ত্রী কতগুলো কর্মসূচি গ্রহণ করেছেন। আপনি তো জানেন যে প্রধানমন্ত্রী অত্যন্ত বিনয়ী, বেশি প্রচার বিমুখ। উনি সেটা হচ্ছে যে ফ্যামিলি কার্ড প্রবর্তন করেছেন, যে অনুষ্ঠানে আমিও ছিলাম, যে আপনার মহাখালীতে যে করাইল বস্তিতে যেটা উদ্বোধন হলো, এবং এর সাথে কৃষক কার্ডও সেখান থেকে দেবে। এবং নারীর ক্ষমতায়নের জন্যে উনি অনেকগুলো কর্মসূচি সেখানে দিয়েছেন। তার মধ্যে দিয়ে একটি হলো যে তাদের যাতায়াত চলাচলের জন্য সেখানে আপনার বৈদ্যুতিক গাড়ি, এবং কর্মস্থলে যাতে তাদের অন্য কোনো ধরনের হেনস্থা অথবা অসম্মানজনক পরিস্থিতির মধ্যে না পড়তে হয়। আরও সবচেয়ে বড় কথা হলো যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি 10ম শ্রেণী পর্যন্ত মেয়েদের পড়ালেখার জন্য সেখানে বিনা বেতনে পড়ার সুযোগ করে দিয়েছেন। এবং এটাও ঠিক যে নারীর ক্ষমতায়নের জন্য সত্যি অসাধারণ তার এখানে অবদান ছিল, যেটা অনেকেই ব্যাপক প্রচার হয়নি, সেই জন্য অনেকেই জানে না। আপনার কাছে আমি জানতে চাই, এই যে কর্মসূচিগুলো গ্রহণ করছেন এর একটি বিশ্লেষণ আপনি দিন। ধন্যবাদ নান্নু ভাই এবং সহালোচক আমাদের নেতা বীর মুক্তিযোদ্ধা রফিক ভাই সহ আমাদের মোহনা টেলিভিশনের দর্শক শ্রোতা সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আমি শুরুটা করতে চাই আজকের যে সংসদ, একটু সংসদ বিষয়ে একটু আলোচনা করতে চাই। আমিও সেই সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত সংসদে উপস্থিত ছিলাম, এবং আমি খুব কাছে ছিলাম দর্শক মানে সাংবাদিক গ্যালারিতে, যেখানে প্রধানমন্ত্রী এবং বিরোধী দল খুব কাছাকাছি জায়গায় অবস্থান নিয়েছিলেন। আমি যে জিনিসটা দেখলাম, আমি রফিক ভাইয়ের অনেক বিষয়ে আমি একমত পোষণ করতেছি যে আজকের দিনের মতো এরকম একটা সুন্দর সংসদ, একটা গণতন্ত্রের নবযাত্রা, এইখানে যে শুরুটা হলো, এই শুরুর মধ্যে তারা সেই 71-এর মতো কলঙ্ক লেপন করে দিয়েছে। আমি মনে করি আজকের দিনে এই ঘটনা কোনো অবস্থাতে উচিত হয়নি। আমি আরও মনে করি যারা আজকে এই ঘটনা ঘটিয়েছেন রাষ্ট্রপতির ভাষণের সময়, এবং যে প্লেকার্ড এবং যে ভাষায় প্রতিবাদ করেছেন, আমি খুব কাছ থেকে ভাষাগুলো শুনেছি, এবং তারা যে আসলে সত্যিকার অর্থে সংসদীয় রীতিনীতি বা গণতান্ত্রিক চর্চায় অভ্যস্ত নয়, আজকে সেটা প্রমাণিত হয়েছে। আমি একটা দলকে খুব খারাপ ভাষায় বলবো না, তারা একটা রাজনৈতিক দল, কিন্তু তাদের ইতিহাস কিন্তু খারাপ। তারা সব সময় দেশবিরোধী একটা শক্তি, তারা কখনোই দেশের পক্ষে ছিলেন না। এই যে নির্বাচন, ডক্টর ইউনূস সাহেব আজকে উপস্থিত ছিলেন, এই যে নির্বাচনটা হয়েছে, এই নির্বাচনটা হবে কি হবে না, আমি আপনার এখানে অনেকবার বলছি, অবশ্যই নির্বাচন হবে, অবশ্যই নির্বাচন হবে। এই নির্বাচনটা না হওয়ার জন্য যে শক্তিটা কাজ করেছে, আজকেও তারা সেই শক্তিটাই এদের বিরোধিতা করতেছে, এই সংসদের বিরোধিতা করতেছে। দোষটা কোথায়? রাষ্ট্রপতির এখানে কি শপথ দেন না? এই নাহিদ ইসলামকে রাষ্ট্রপতির হাত থেকে শপথ দেন নাই? গভর্নমেন্ট ছিল না, এই রাষ্ট্রপতির অধীনে কি সরকারে ছিলেন না? এবং এই যে জামাতে ইসলামী গত 1.5 বছর তারা কিন্তু ক্ষমতার একেবারে সব সুবিধা গ্রহণ করেছে, রাষ্ট্রীয়ভাবে সচিব, আমলার থেকে শুরু করে, এবং তাদের সমর্থক উপদেষ্টা ছিলেন আপনার এই 3-4 জন উপদেষ্টা ছিলেন জামাতে ইসলামের সমর্থক। তারা কিন্তু এই সংসদে এই রাষ্ট্রপতি বা এই সরকার, গত সরকার আজকে তাদের হঠাৎ এই ধরনের আজকে দেখেন, আমি বলি আপনারে, আজকে শোক প্রস্তাব উপস্থাপন করা হয়েছে। শোক প্রস্তাবের সময় যখন আপনার সালাউদ্দিন কাদের চৌধুরীর নাম প্রস্তাব করলো, তারেক রহমান সাহেব চিফ হুইপকে ডেকে সাথে সাথে, আপনি উপস্থিত ছিলেন, বলছে যে জামাতের যেসব নেতারা ছিলেন, মতিউর রহমান নিজামী সহ, যারা এই 71-এর মানবতা বিরোধী অপরাধে ওই সময় শেখ হাসিনার একতরফা মামলায় দণ্ডপ্রাপ্ত বা ফাঁসি কার্যকর হয়েছে, তাদের বিষয়ে যেন শোক প্রস্তাব আনেন। কতটুকু উদারতা প্রধানমন্ত্রী দেখিয়েছেন, তাদের সেই উদারতা আপনি দেখেন। প্রতিটি ক্ষেত্রে প্রধানমন্ত্রী শপথ নেওয়ার আগে বিরোধী দলের যে নেতা তার বাসায় গেছেন, এবং এই নাহিদ ইসলামের বাসায় গেছেন, সবার সাথে মানে সবাইকে নিয়ে একত্রে একটা দেশ গড়ার জন্য চেষ্টা করছেন। এবার আসি আপনার কর্মসূচি।
তবে এই যে এখানে কর্মসূচি, নানু ভাই, ওনার এই জায়গায় এই শোক প্রস্তাবের মধ্যে ডাক্তার জাফর চৌধুরীর নামটা থাকা উচিত ছিল। এটা তারা করে এটা নাই। এটা ভুলবশত হ্যাঁ, হয়েছে এটা কিনা অনেক সময় ঠিকই আমার মনে আমি হয় ভুলবশত। সংসদ এই জন্য সচিবালয়ে আমি বলবো, স্পিকার সাহেব মহামান্য বলেছেন, টিভির মাধ্যমে। স্পিকার সাহেব বলেছেন যে আরো যদি কেউ বাদ পড়ে থাকে বা মানে খুব শর্ট টাইমই হয়েছে, আর বিশেষ করে সংসদ এই জুলাই আন্দোলনে এই সংসদটা তছনছ হয়ে গেছিল। এখানেও আমার মনে হয় আজকে মাইকের ডিস্টার্ব এবং নানা প্রকার সমস্যা হয়েছে, এখানে কিছু ঘাটতি আছে। সে কারণে তারা হয়তো সব মানুষের নাম এখানে আচ্ছা, উপস্থাপন এখানে করতে কি পারেনি। হাদির নাম ছিল? তো হাদির নাম ছিল, হাদির নাম ছিল, জাফর চৌধুরীর নামটা তারা এটা জাফরুল্লাহ ভুলবশত হোক, চৌধুরীর নাম। আমি ভুলবশত, চিল্লিয়ে বলতে চাইছিলাম, যাই হোক যাই হোক, এটা বাইরে থেকে বলা যায় না তো বলে সংসদে। যায় না। আচ্ছা, সর্বোপরি যে ঘটনাটা ঘটেছে এটা আমাদের জন্য এই বর্তমান সরকার বা এই অবস্থা এটা কাম্য ছিল না। এটা এটা মানুষও ভালো চোখে নিয়েছে বলে আমি মনে করি না, মোটেই না। আর প্রধানমন্ত্রী যে উদারতা দেখিয়েছেন, উনি বলেছেন, এবং স্পিকার শপথ নেওয়ার পর কিন্তু বিএনপি থেকে পদত্যাগ করেছেন, ডেপুটি স্পিকার পদত্যাগ করেছেন। আপনি দেখেন উনি একটা সুন্দর কথা বলছে, স্পিকারকে ঠিকই তারা দাঁড়িয়ে বিরোধী দলের নেতা ধন্যবাদ দিলেন, পরে তাদের সহযোগিতা চাইলেন, কিন্তু উনি যখন নির্বাচিত হয় তারা মৌন সাপোর্টও দিলেন না। মৌন সাপোর্ট দিলেন না, আপনি বলতেছেন মৌন সাপোর্ট, না 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 কিছু বলা যাবে আমি না। ওইটা মিন না, করছি, আমি মিন করছেন, মৌন কিন্তু দেখেন সম্মতি লক্ষণ। না না, কিন্তু বুঝতে পেরেছেন? এখন এটা হ্যাঁ, যেভাবে হোক আপনি গ্রহণ আচ্ছা, করুন। হ্যাঁ, আচ্ছা, আমি যে জিনিসটা বলতে চাচ্ছি, হ্যাঁ, এখানে তাদের কেন কিন্তু প্রস্তাব ছিল না, তাদের কোনো প্রস্তাব ছিল না। একজনই প্রস্তাবক সমর্থক, একজনের নামই ছিল প্রস্তাবক সমর্থক হিসাবে, যারা নাম উপস্থাপন করছেন হাফিজুদ্দিন আহমেদ এবং ব্যারিস্টার কায়সার কামাল, ডেপুটি স্পিকার। এখানে তারা যদি সমর্থন দিত, যেহেতু তাদের কোনো প্রার্থী ছিল না, যদি সমর্থন দিত তারা সেই হয়তো ধন্যবাদ বা বাহবা পাইতো, জনগণও তাদেরকে ভালো চোখে যাই হোক, দেখতো। একটা যাই গণতান্ত্রিক হোক, রীতিনীতির থেকে হ্যাঁ, বাইরে আমি মনে করি গিয়েছেন আপনি এই প্রসঙ্গ থেকে। আমি যে প্রশ্নটা যে জিজ্ঞাসা প্রসঙ্গে করেছি এবার সেই আসি, প্রশ্নে প্রধানমন্ত্রী উদারতা, আপনি দেখেন যে কর্মসূচি শুরু করছে, রাষ্ট্রপতি ভাষণে যে কথাগুলো বলেছেন সেই কথাগুলো কিন্তু তারেক রহমানের যে আগামী পরিকল্পনা রাষ্ট্রপতির, সেটি সংসদে তুলে ধরেছেন। তাদের যে শক্তি, বিরোধী শক্তি, দেশবিরোধী যে শক্তি, এই শক্তির এই পজিটিভ আলোচনা অথবা আগামী মঙ্গলজনক আলোচনা হয়তো তাদের কাছে এটা ভালোভাবে নিবেন না তারা, তার জন্য আমার মনে হয় তারা সংসদ থেকে ওয়াকআউট করেছেন। আমি বলতে চাই ফ্যামিলি কার্ড যে 4.5 কোটি জনগোষ্ঠীর মাঝে, মানে মহিলাদের মাঝে ফ্যামিলি কার্ড পর্যায়ক্রমে বিতরণ করা হবে, একটা যুগান্তকারী উদ্যোগ বলে আমি মনে করি। যে আপনি দেখেন একটা গরিব ফ্যামিলি 2,500 টাকা অথবা এই সমমানের জি মূল্যের প্রতি মাসে আপনার উপহার পাবেন। আপনি দেখেন এই যে একটা গরিব জনগোষ্ঠী এখানে অটোমেটিক তাদের অ্যাকাউন্টে চলে যাবে এদের, মানে এরকম একটা সিস্টেম করা হচ্ছে যে সিস্টেমে বাংলাদেশের প্রতিটি পরিবার জি। সে উপকারভোগী হবে, প্রতিটি পরিবার, আপনি ধনী গরিব কেউ বাদ যাবে না, সবাই কিন্তু এই ফ্যামিলি কার্ডের অন্তর্ভুক্ত হবে। আপনি দেখেন না, এটা কৃষক আবার কার্ড- এটা কথা আছে যে আপনার পর্যায়ক্রমিক ভাবে হবে, না, পর্যায়ক্রমে আপনার এবং এটা যাদের সময় লাগবে। অর্থনৈতিক অবস্থার উপর ভিত্তি করে ভিত্তি করে, তারপরে এই সেখান গরিব থেকে হবে। শুরু হবে ও আস্তে হ্যাঁ, আস্তে অতি উপরের গরিব দিকে থেকে যাবে। শুরু হবে। এবং এই কার্ডের মাধ্যমে একটা সময় সকল সেবা কিন্তু পাওয়া যাবে, একটা ডাটা বেজের অধীনে কিন্তু সারা দেশের জনগণ চলে এবং আসবে। এটাও আপনি এটুকু আপনারা বলুন যে প্রধানমন্ত্রী তারেক রহমান ধীরে ধীরে স্বাস্থ্য সেবার ক্ষেত্রে যাবেন এবং কৃষক কৃষকের কার্ড তো কাছে দেবেন, আমি একে সেটাও একে বলছি। করেছেন। আপনি দেখেন কৃষক কার্ড উনি বলছেন আগামী মাসের মধ্যে উনি কৃষক কার্ড জি। বিতরণ শুরু করবেন। তারপর দেখেন মসজিদের ইমাম সাহেবদের, আপনি দেখেন সারা বাংলাদেশে প্রত্যেক ইউনিয়ন এটা শুরু হবে ব্যাপকভাবে। এখন এই ঈদের আগে প্রত্যেক ইউনিয়ন থেকে একজন ইমাম সাহেবকে সরকারিভাবে 5,000 টাকা, আপনার যিনি এই মসজিদের খতিব আছেন, মুয়াজ্জিম আছেন 3,000 টাকা, এবং যিনি সহকারী থাকেন সেখানে আরো 2,000 টাকা। এই যে এইভাবে উনি একটা বিরাট কর্মযোগ্য বিশাল একটা মানে জনকল্যাণমূলক কর্মসূচি উনি গ্রহণ করেছেন। এগুলো জামাত ইসলামের ভালো লাগে না। আপনি দেখেন নারীর ক্ষমতায়নে আপনি বলছেন 10ম শ্রেণী পর্যন্ত, বেগম খালেদা জিয়া 12শ শ্রেণী পর্যন্ত কিন্তু অবৈতনিক শিক্ষা নারীদের জন্য, 12শ শ্রেণী পর্যন্ত কোনো বেতন লাগে না নারীদের, এবং 10ম শ্রেণী পর্যন্ত সমস্ত, এটা কিন্তু বেগম খালেদা জিয়া করছেন, এবং 10ম শ্রেণী পর্যন্ত সমস্ত বই ছেলে কিংবা মেয়ে সকলকে কিন্তু ফ্রি দেওয়া হয়। এটা কিন্তু এখনো অব্যাহত আছে। জনাব তারেক রহমান সাহেব নারীর ক্ষমতায়নের জন্য আরও কিছু পজিটিভ কর্মসূচি গ্রহণ করেছেন। আপনি দেখেন তাদের শিক্ষা, তাদের বৃত্তি, তাদের
আপনার দেখেন চাকরির ক্ষেত্রে এবং সকল ক্ষেত্রে উনি কিন্তু পজিটিভ রাজনীতি শুরু করছেন। এখন আমি আপনারে বলি, একটা ঘটনা বলি। আমার আচ্ছা, সম্পাদক আরেকটি ছিলেন, বিষয়ে- এক মিনিট আমি একটা ঘটনা বলি। আমার সম্পাদক ছিলেন ডক্টর রেজওয়ান সিদ্দিকী, প্রখ্যাত সাংবাদিক এবং কলামিস্ট ছিলেন। জি, জি, জি। উনি কিছুদিন আগে মারা গেছেন। উনি যখন 2001 সাল থেকে 2004 সাল বিএনপি জোট ক্ষমতায় ছিল, বিএনপি জামাত জোট, তখন মাওলানা মতিউর রহমান নিজামী সাহেব একদিন ওনাকে দাওয়াত দিয়েছিলেন। উনি নিজে গল্পটা বলছেন। তখন এই বড় বড় মাছের পিস টিস দিয়ে খাওয়ায়া বলতেছে খাবার দাবারের পরে যে আপনাদের তারেক রহমান কি শুরু করছে? এই যে তৃণমূলে ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন করতেছে, আমরা তো তাহলে আর রাজনীতি করার সুযোগ পাবো না। আমি মনে করি ওই যে কথাগুলো বলছিল, কথার পিছনে কোনো প্রতিহিংসা ছিল। পরে 1/11 পরবর্তীতে আরও অনেক তাদের কার্যক্রম দেখছেন। তো এখন যে তারেক রহমান যে কর্মসূচি শুরু করছেন জনকল্যাণমূলক একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য, সবার আগে বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণ, এটা যদি বাস্তবায়িত হয় তাহলে জামাতের কোনো রাজনীতি থাকবে না। এজন্য এই যে রাষ্ট্রপতি আজকে যে চমৎকার ভাষণ দিয়েছেন, এই চমৎকার ভাষণের বিরোধিতা করেছেন বলে আমি মনে করি জামাতে ইসলাম। আপনাকে এবং ধন্যবাদ, আবার আসবো। আচ্ছা, এখন আমি আপনার শেখ প্রশ্নের রফিকুল আগে ওনার একটা আমি বলি, বলুন। যে এই যে উনি খুবই সুন্দরভাবে উপস্থাপন করেছেন, এই জন্য ধন্যবাদ ওনাকে। এই ডাক্তার শফিকুর রহমান জামাত ইসলামের যিনি আমির, উনি এই ইলেকশনের আগে দেখেছি যখন তারা নির্বাচনী জনসভা জনসংযোগ করতেছিল, রাখ তোর ফ্যামিলি কার্ড, তারেক রহমান সাহেব যখন ফ্যামিলি কার্ড কৃষক কার্ডের ঘোষণা দিল, উনি এই ভাষায় উনি তারেক রহমানকে অনেক উত্তক্ত করেছেন। আচ্ছা, ঠিক আছে, আপনারা দুইজন যে বিষয়টা নিয়ে কথা বললেন, সত্যি কথা হলো যে আপনাদের আরও গভীরে যাওয়া উচিত এবং সেটাই আমি প্রত্যাশা করি। সেটা কি জানেন? আজকে জামাতে ইসলামের মতো একটি দক্ষিণপন্থী পার্টি, আপনাদের দুইজনের বক্তব্য এটা স্পষ্ট হয়েছে এবং জনগণের কাছেও 71 এবং বিবিধ বিষয়ে আপনারা বলেছেন। কিন্তু প্রশ্নটা হলো যে এই পার্টিটা কেন শক্তিশালী হলো? যারা স্বাধীনতার বিরোধিতা করলো, জনগণের অধিকার বিরোধিতা করলো, যারা নারীদেরকে ধর্ষণ করলো, নারীদেরকে সহযোগিতা অত্যাচার তো করলো, কিন্তু তারও বড় কথা হলো যে এখনো তারা গৃহবন্দী করে রেখেছে। মানে পর্দার অন্তরালে রাখবে, তাদের কাজের মধ্যে বাইরে আসতে দেবে না, বাইরে আসতে দেবে না। তাদের কজন নারী এমপি হয়েছে আমরা জানি না, তাদের পার্টির অবস্থান কি জানি না। কিন্তু প্রশ্ন হলো যে এই জামাতে ইসলাম এই ভিত্তি মজবুত করলো, বাংলাদেশে কি কোনো মার্ক্সবাদী লেনিনবাদী রাজনীতি নেই? বাংলাদেশে কি কোনো আর অন্য কোনো জাতীয়তাবাদী দল নেই? বাংলাদেশে কি শিক্ষিত বুদ্ধিজীবী, সাংবাদিক, আইনজীবী, পেশাজীবীরা নেই? তারা কি আজকে এই শক্তিগুলো কি সমাজের রন্ধ্রে রন্ধ্রে প্রগতির বাণী কি ছড়িয়ে দিতে পারেনি এই 54-55 বছরে? এই প্রশ্নের উত্তর আপনি বিশ্লেষণাত্মক আকারে দেন। কোথায় বাধাটা কোথায়? ধন্যবাদ নান্নু ভাই। আসলে আপনি এটা খুবই একটি যুগোপযোগী প্রশ্ন আমাকে করেছেন, আপনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এই যে জামাত ইসলাম কিভাবে তারা এত সামনে, এত তাড়াতাড়ি এইটা, এই যে এত শক্তিশালীভাবে তারা সমাজে আবির্ভূত হয়েছে, আপনি দেখেন, আপনি গ্রামে যান, ওই গ্রামের মহিলাদের নিয়ে তারা কাজ করতেছে। একসঙ্গে 50-60 জন মহিলাকে বসায় সেখানে তার তালিম দিচ্ছে, তালিমের নামে তারা এইভাবে। আপনি শুনেন, আমি যে প্রশ্ন করছি সে প্রশ্ন উত্তরে আপনি জাননি। আমি ওইটাতেই যাচ্ছি। জামাতে ইসলাম এই কাজগুলো করেছে, এই কথা বলে তো আমাদের সান্ত্বনা খোঁজার কিছু নাই। না, কিভাবে আমাদের শক্তিশালী? বিপরীতে অন্যেরা কেন করলেন না? এবং আমাদের যে যারা আমি আপনার প্রগতিশীল কাছে আসতেছি। স্বাধীনতার পক্ষের শক্তি, তারা আজকে কেন সমাজের রন্ধ্রে রন্ধ্রে কাজ করলো না? তারা এই পশ্চাৎমুখী চেতনাকে তারা কেন আমাদের সামাজিক, আপনি বিশ্লেষণ দিন। আমি আপনাকে এই জায়গায় বিশ্লেষণ দেওয়ার জন্যই আমি আপনাকে বলতে চাচ্ছি, সেটা হলো জামাতে ইসলাম তারা অর্থনৈতিকভাবে এত শক্তিশালী হয়ে গেছে। আপনি দেখেন, এই যে যত হসপিটাল ব্যবসা, অধিকাংশ হসপিটাল ব্যবসা জামাত ইসলামের। প্রাইভেট কোচিংগুলো, যে এই যে আপনার মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার যে কোচিং সেন্টারগুলো, সম্পূর্ণ ডাইরেক্টেড বাই জামাত ইসলাম। তারা পরিচালনা করতেছে, তাদের টাকা পয়সা এইভাবে আসতেছে। পাশাপাশি তাহলে আপনি তো তাদেরকে স্বীকৃতি দিচ্ছেন, প্রশংসা করছেন, না, আমি তাদের বুদ্ধি আছে, না, তাদের না, বিবেচনা আছে। আমি বলি
এবং তারা এই বিদেশি অর্থ তাদের কাছে প্রচুর পরিমাণ অর্থ আসতেছে, এটা হলো মূল জিনিস। এবং এই বিদেশ থেকে যে প্রচুর অর্থ আসতেছে, এই অর্থ নিয়ে তারা বলে ইসলামী অর্থনীতি এটা তাদের। এবং তারা সারা বাংলাদেশে এইভাবে অর্থনৈতিকভাবে এত শক্তিশালী হয়েছে, যেমন ব্যাংক, এখানে তো এখন একটা ব্যাংক তারা আলাদা করে রেখেছে, ইসলামী ব্যাংক, তাদের আরো ব্যাংকের সঙ্গে তাদের। আপনি এই কথাগুলো বলছেন কেন? আপনি এক কথা বলেন যে তাদের অর্থনৈতিক ভিত্তি বিশাল, কিন্তু কথা হলো ওইটা একে একে বলে তো আপনাকে কিন্তু সময় দিতে পারবো না আপনাকে। কিন্তু আপনি সেখানে বলেন যে এই যে বিশাল অর্থনৈতিক ভিত্তিটা হলো, জি, কেমন করে হলো? তাহলে নিশ্চয়ই তাদের যোগ্যতা আছে, বুদ্ধি আছে এবং বিবেচনা আছে। তাহলে প্রগতিশীল শক্তিগুলো, হ্যাঁ, তাহলে আজকে যারা জাতীয়তাবাদী শক্তিগুলো তারা এইসব করতে পারলো না কেন? তারা তো সেখান থেকে এই টাকা দিয়ে পার্টি গঠন করেছে, তারা সেখানে আন্ডারগ্রাউন্ড পার্টি গঠন করেছে, অনেক জায়গায় তারা ছদ্মবেশে একটা পার্টির মধ্যে ঢুকে গিয়েছে। এই কাজগুলো কারা করতো? এই কাজগুলো করতে হচ্ছে জার্মানিতে এবং ইউরোপে ইহুদিরা করতো, বুঝতে পেরেছেন? জি জি জি, তারা বিশাল বিত্তশালী কয়েকশো বছর আগে থেকে হয়েছে। আমেরিকার টোটাল রাজনীতিকে আজকে নিয়ন্ত্রণ করছে আজকে ইহুদিরা। সেখানে ইহুদিরা এবং সেই সব ব্যবসায়ীরা, বিশাল ধনাঢ্য এবং পুঁজিবাদী যারা। তো এখন কথাটা হচ্ছে, যদি জামাতে ইসলাম সেগুলো করে থাকে তাহলে আমরা বিকল্প শক্তি কেন আমরা পাচ্ছেন যারা না? হ্যাঁ, জাতীয়তাবাদী শক্তি আছে, জাতীয়তাবাদী শক্তি, আপনি তো মজলুম জননেতা মৌলানা ভাসানী পার্টির অনুসারী, জি, জি। আরো অনেকে মার্কসবাদ লেনিনবাদের অনেক কিছু আছে অনেক এখানে। অনুসারী আছে। এত অনুসারী এবং এই টক শোতে এত চমৎকার গুলো কথা বলছে, কিন্তু নিজেরা করতে পারছেন না। আমরা অন্যদের নিজেরা বলছে পারতেন- এটা নানু হচ্ছে ভাই, না, ওটা হচ্ছে না। জি জি জি, আমরা পারতেছি না। নানু ভাই, আমি এখানে একটা সুন্দর মানে আমার এটা শেষ আমি করি। আপনি বলবেন, আমি এখানে এই শুধু অ্যাড করি আপনার বক্তব্যের সাথে। এটা হলো তারা কেন এত শক্তিশালী হলো, এটার পিছনে হলো দেশে গণতন্ত্রহীনতা। ওই আবার একই কথা বলছেন। আমি আচ্ছা, আমি আপনি আমি বলেন, বলি আমি আপনি বলি বলেন, হ্যাঁ। আপনাকে বলতে দেই, এই দেশে যদি সংসদীয় ব্যবস্থা এবং সুন্দর গণতন্ত্র বিদ্যমান থাকতো, তাইলে এই যে দেশবিরোধী শক্তি কিন্তু এই যে গত 17 বছর যেভাবে তারা আনাচে কানাচে যেভাবে শক্তি সঞ্চয় করেছে, এবং এটার জন্য যে শেখ হাসিনা, আমি আপনার বলি, শেখ হাসিনা যে বারবার নির্বাচন না করে এবং জোর করে ক্ষমতায় থাকার এই সুযোগটার কারণে জামাতে ইসলাম এত শক্তিশালী হয়েছে। এবং শেখ হাসিনা নিজে ক্ষমতা আঁকড়ে ধরে রাখার জন্য যত সব ব্যবস্থা করছে, পিছনে যে কে কি কাজ করছে সেটা কিন্তু উনি উপলব্ধি করেন। আপনি বরং- আরেকটা কথা বলি, বলেছেন, আপনি শুনেন আমার কথা, বলেছেন আপনি, ওনাকে তো বলতে দিতে হবে। কথাটা হলো যে এক কথায় আপনি বলুন যে দমন, পীড়ন, অত্যাচার, নির্যাতন এইসবের কারণের জন্য আজকে জনগণ সেখানে এই সুযোগটা নিয়ে জামাতের মতো একটি প্রতিক্রিয়াশীল শক্তি মাথাচাড়া দেয়। এক লাইনে আপনি না বলেন। না, আরো আছে, শুধু এটা নয়, যে আরেকটা কথা বলছে বিদেশি শক্তি এখানে হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট হ্যাঁ, করতেছে, বেশ তো ইনভেস্ট করেছে। এবং এই যেই শক্তিগুলো মৌলবাদী শক্তি, বিদেশি শক্তি, এরা হ্যাঁ। জামাতের পিছনে টাকা ইনভেস্ট করতেছে, হ্যাঁ, বেশ তো। এবং দেশটাকে ধ্বংস করার জন্য, এই দেশটাকে ধ্বংস করার জন্য বিদেশি শক্তি ইনভেস্ট করতেছে। কিন্তু এটা হলো মূল কারণ। সেটার বিরুদ্ধে সেটার জন্য বিরুদ্ধে যে আপনি শক্তি, কেন দাঁড়াতে পারছেন না? স্বাধীনতার পক্ষে শক্তিগুলো আপনি দেখেন, পারি না এই কারণে বলতেছি, আমরা কিন্তু রাজপথে 17 বছর ছিলাম, আমরা সাংবাদিক হিসাবেও ছিলাম। শেখ হাসিনা অথবা একটা দেশ, প্রতিবেশী দেশ যেভাবে এই দেশটাকে গ্রাস করেছিল, এই গ্রাস করার কারণে সুষ্ঠু গণতান্ত্রিক চর্চা হয় নাই। আজকে যদি মুক্তিযুদ্ধের পক্ষে শক্তিগুলো এক থাকতো এবং সুষ্ঠু গণতান্ত্রিক চর্চা থাকতো, তাইলে কিন্তু এই মৌলবাদী শক্তি অথবা জামাতি শক্তি ধন্যবাদ, অথবা অন্য আপনি শক্তি খুব সুন্দর মাথাচাড়া দিয়ে বলছেন, হতো না। ধন্যবাদ। আমি শেখ রফিকুল ইসলাম বাবলু, আপনার কাছে আমি এটাই বলি যে উনি যে কথা, চমৎকার কথা বলেছেন রাশেদুল হক, নিশ্চয়ই আমি এক কথায় আপনি খুব সংক্ষেপে বলবেন বিষয়গুলোকে। ঠিক আছে। সেটা একটি কথায় আপনারা বলুন যে আজকে এই যে প্রতিক্রিয়াশীল শক্তিটা মাথাচাড়া দিয়েছে, সেখানে আমাদের জন্য যন্ত্রণা এবং বেদনার কথা। আমরা তো সেখান থেকে ছাত্র ইউনিয়ন করেছি, আমরা সেখানে অসাম্প্রদায়িক রাজনীতির ভিত্তিতে প্রগতিশীল, আমরা ভবিষ্যতে সমাজতন্ত্র হবে, জীবনের সব কিছুকে আমরা ছেড়ে দিয়েছি, আমরা কোনো দিকে তাকাইনি। আমাদের এই দুঃখ বেদনার আজকে প্রকাশটা হলো এই যে সমস্ত প্রগতিশীল শক্তিগুলো যদি আজকে ঐক্যবদ্ধভাবে যদি তারা নিজেরা আজকে সংগঠনগুলো পরিচালিত করতেন, ভূমিকা রাখতেন, তাহলে আজকে প্রতিক্রিয়ার শক্তি মাথাচাড়া দিতে পারবেন। ঠিকই বলেছেন, গত 17 বছর যে নির্যাতন করেছে, যে নিপীড়ন করেছে, কল্পনা করা যায় না। যাকে তাকে 100টা মামলা দিয়ে দিয়েছে,
আমিও সেখান থেকে 400 মামলায় মামলা দিছে, ভুগেছি, এর কোনো আপনিও record আছে? অনেক মামলায় ভুগেছেন, আপনারাও এটা নির্যাতনে ভুগেছেন। এখন আপনি বলুন যে প্রগতিশীল শক্তিগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে, তাই বলুন আপনি। আমরা এবং আপনি তো মরণাভাষণের অনুসারী, আপনাকে তো সেটা আরো গুরুত্ব সহকারে নিতে হবে। অবশ্যই অবশ্যই আমরা গুরুত্ব সহকারে নিচ্ছি নানু ভাই। আজকে যে অবস্থা এই দক্ষিণপন্থী শক্তি মাথাচাড়া দিয়ে উঠছে, এরা সবসময় একটা ষড়যন্ত্রের মধ্যে তারা থাকতেছে। জি। এই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র তারা করতেছে। এই জন্য এখন খুবই দরকার আমরা তো ঐক্য, যে এই দেখেন আমরা গণতন্ত্র মঞ্চ করে যেভাবে এই ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছি, কিন্তু পরবর্তীতে আমরা থাকতে পারলাম না। আমাদের মধ্যে লোভ লালসা এমন একটা পর্যায়ে চলে গেল যে আমাদের ঐক্যটা আর থাকলো না সেখানে। যাই হোক, এখন আমাদেরকে সবচেয়ে বড় কথা হলো আমরা যারা জাতীয়তাবাদী শক্তি, প্রগতিশীল শক্তি যারা আছি, তাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা যদি ঐক্যবদ্ধ হতে না পারি, তাহলে এই দক্ষিণপন্থী শক্তি, এই জামাত, এইটা বাংলাদেশটাকে গ্রাস করে ফেলবে। কাজে জামাতের এই গ্রাস থেকে দেশকে বাঁচাতে হলে আমাদের ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নাই। খুব চমৎকার কথা বলেছেন, কিন্তু আমার কথা হলো কি জানেন, যে আপনারা দুইজনের খুব এত ভালো কথা বলেছেন, কিন্তু আমার কথা হলো যে জামাতে ইসলাম বোধ হয় এখন এমন একটা পর্যায়ে গিয়েছে, আর তার কিন্তু আর উপরে ওঠার আর কোনো সুযোগ নেই। এখন তাকে আবার ধীরে ধীরে নেমে আসতে হবে, নেমে এবং আসবে তার এই ইনশাআল্লাহ। ভূমিকাগুলোই জনগণের কাছে আমি তাদের আজকে মোহনার টেলিভিশনে বলে যাচ্ছি আপনাকে যে এই যে আমাদের ঐক্যের বিকল্প নেই। আজকে এই দক্ষিণপন্থী শক্তিকে আমাদেরকে যদি পরাহত করতে হয়, আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। এর বিকল্প নাই, এর কোনো বিকল্প নাই। আদারওয়াইজ এই মৌলবাদীর হাতে দেশটা চলে যাবে। কিন্তু না, তা আমরা যাবে না। কোনোদিন 71-এ যে শ্রম আমরা দিয়েছি, 2024-এ যে শ্রম আমরা দিয়েছি, আমি নিজে আহত হয়েছি 19শে জুলাই গুলি খেয়ে, আমরা শুনেন, দেশটাকে হারাই ফেলবো। এই- এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আমাদেরকেই রক্ষা করতে হবে। কাজেই আমরা শোনেন, ঐক্যবদ্ধ হব। শেখ রফিকুল ইসলাম বাবলু এবং রাশেদুল হক, আপনারা দুজন অনেক আলোচনা করেছেন। আজকে যদি সমস্ত রাজনৈতিক দল, প্রগতিশীল পেশাজীবীরা, তারা যদি কিছু নাও করে, তারপরেও এই দক্ষিণপন্থী জামাতে ইসলামকে আর উপরে ওঠার সুযোগ নেই, জনগণই সেটা দেবে না। আমি ছোট্ট একটা কথা এবং বলি। জনগণের মধ্য থেকেই নতুন শক্তির উদ্ভব ঘটবে। কারণ কখনোই ইতিহাসের চাকা কখনো পেছনের দিকে যায় না, যার সামনের এটা দিকে যায়। সামনের দিকেই যাবে। জি, এটাই এবং নিয়ম। এটাই বিবর্তনের ইতিহাস। বিবর্তনের এবং ইতিহাস। আপনি বোধহয় এটা বিশ্বাস করবেন, সমাজ ও সভ্যতার ক্রমবিকাশেই এইভাবেই তারা এগিয়ে যাবে, এবং একদিন শোষণমুক্ত সমাজ কায়েম হবে, এটাও সত্য কথা। কিন্তু অবশ্যই হবে। এই যে শক্তি, দক্ষিণপন্থী শক্তি, এটাও তো সত্য। দক্ষিণপন্থী শক্তি তো আপনার বহু জায়গায় তো মৌলবাদী শক্তি আছে। আজকে আছে না, মধ্যপ্রাচ্যে দেখেন আমেরিকার পক্ষে চলে গেছে, পুরো মধ্যপ্রাচ্যে আমেরিকা ঘাঁটি করতে দিয়েছে। কাকে আঘাত করতে হবে? ইরানকে আঘাত করতে হবে। কিন্তু ইরানকে তো সেটা পরাজিত করা যাবে না, এটা আপনার দুজনে নিশ্চয়ই জি জি জি। করবেন। এবং এই যুদ্ধ যে আমাদের বাংলাদেশের অর্থনীতির উপর একটা আঘাত এসছে, এই তারেক রহমান সেখানে উদ্যোগ নিয়ে কাজগুলো করছেন, এটাতে হয়তো কিছুটা আমাদেরই অসুবিধা হবে, কিন্তু এটাও ধৈর্যহারা হয়নি, কেউ কিন্তু বলেনি, হতাশ হয়নি। আপনারা নিশ্চয়ই সেটা স্বীকার করবেন। তো সুতরাং বলুন, আপনি খুব সংক্ষেপে, আর আমি 1 সংক্ষেপে মিনিট নান্নু আছে, ভাই, আমি আপনাকে 1 মিনিট আছে, বলবেন দুজনই 1 মিনিটের মধ্যে বলবেন। এই হ্যাঁ, দক্ষিণপন্থী জি, এই জামাতকে, এদের হাত থেকে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব যদি আমরা রক্ষা করতে চাই, আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। এবং আজকে একটা বৃহৎ দল বিএনপি, এই বিএনপির সহযোগিতা লাগবে। যার জন্যই আমরা বিএনপির সঙ্গে এই যুগবৎ দ্বারায় যারা ছিলাম, এখনো আমরা কিন্তু সরকারি দলও না, বিরোধী দলও না, আমাদের কোনো রাস্তা নেই এখন, এই অবস্থায় পৌঁছে গেছি। তবু আমরা দেশের স্বার্থে আমরা মনে করি যে এই দেশে এই দক্ষিণপন্থী শক্তিকে যদি আমরা দাবায় রাখতে, মানে পরিহার করতে চাই, তাহলে আমাদেরকে ঐক্যবদ্ধের কোনো চমৎকার বিকল্প নেই। কথা রাশেদ। আমি এই আজকে বিষয়ে সুন্দর বিএনপিকে একটা যাত্রা শুরু হয়েছে সংসদের, জি। এবং সাংবিধানিক অনেক সংকট ছিল, আজকে সেগুলো ঘাটতি পূরণ হয়েছে। স্পিকার, ডেপুটি স্পিকার হ্যাঁ, এগুলো তো বললেনই নির্বাচিত একবার, হ্যাঁ। হয়েছে। যার কারণে আমি মনে করি তারেক রহমান সাহেবের নেতৃত্বে যে সরকার পরিচালিত হচ্ছে, ধীরে ধীরে মানে সমস্ত সমস্যার সমাধান ঘটে দেশে একটা গণতান্ত্রিক চর্চার, একটা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের যারা পক্ষের শক্তি, জি। তারা
সকল সব পক্ষের শক্তি এক হয়ে এই সব কিছু যত মানে ষড়যন্ত্র আছে এবং মৌলবাদী শক্তি আছে এগুলা বিনাশ হবে অথবা দুর্বল হবে, এটা আমি বিশ্বাস করি। এটা হচ্ছে আপনাদের বিশ্বাস করাটা ভালো, আমরা সকলেই বিশ্বাস করি, কিন্তু কথাটা হলো যে ধীরে ধীরে আমরা যেন আবার হতাশ না হই, কারণ সব সমস্যার সমাধান একদিনে হবে না, ধীরে ধীরে রাজনীতি না, হতাশার ধৈর্য কোনো জায়গা ধরতে নেই। হবে, আস্তে আস্তে এবং এটাই আমাদের কর্তব্য। আপনি আশা করেছেন এবং আশাবাদী হওয়াটা ভালো, কারণ এই কথা ঠিক যে আমাদের স্বাধীনতার মুক্তিযুদ্ধে 54টি বছর পেরিয়ে গেছে, কি পেয়েছে? এখনো হয়েছে কৃষক, গ্রামের ভূমিহীন কৃষক, ক্ষেত মজুর, শ্রমিক, এখনো তাদের মধ্যে দিয়ে ন্যূনতম সমস্যার সমাধান হয়নি। আমরা অপেক্ষা করি তারেক রহমান নিশ্চয়ই সেই পথে নিয়ে যেতে পারবেন। শুধু দর্শক, আমাদের আজকের আলোচনা অনুষ্ঠান এখানে শেষ হলো, আবার দেখা হবে। ধন্যবাদ, শুভরাত্রি।